ডিএম, এসডিও, বিডিও সহ প্রতিটা ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্টে ফিল্ড অফিসাররা নিয়মিত ফিল্ডে গিয়ে কাজ করুন। বেনিফিশিয়ারিদের সাথে কথা বলুন, তারা টাকাটা পেয়েছে কিনা, তারা কাজটা কত দূরে এগোতে পেরেছে, তারা কিভাবে ভালো করে আরও কাজ করতে চায়। রাজ্য স্তরে প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়েও তাদের সারপ্রাইজ ভিজিট করাতে হবে। শুধু কলকাতা অফিসে বসে থাকলে হবে না, সারপ্রাইজ ভিজিটও করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর একটা গ্রিভ্যান্সেস রিডারেশন সেল আছে। আগে দেখতাম খুব ইনিশিয়েটিভ নেওয়া হতো, এখন দেখছি দায়সারাভাবে ছাড়া হচ্ছে। মানুষ যখন তাদের কথা আপনাদের না পায় আমাকে জানায়, আপনারা কি মনে করেন না এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? এটা এখন থেকে রাহুল থাকবে দায়িত্বে, এবং আমার পুরো সিএমও এটাকে মনিটরিং করে। দায়সারাভাবে যারা কাজ করবেন, আমিও কিন্তু দায়সারাভাবে তাদের প্রতি কর্তব্য করব, এটা মাথায় রাখতে হবে। আমার কেউ শত্রু নয়, সবাই বন্ধু, কিন্তু আমি কাজ ভালোবাসি। যে কাজ করে আমি তার প্রতি একটু বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করি। বিএসকে যেটা করা হয়েছে, আমরা ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছি। এখনো 7,৬২,লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত 14 কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে। কিন্তু যেটা জানা দরকার সেটা হলো 304 ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে? তাদের কি কাছে কি উপযুক্ত ইনফরমেশন, ফর্ম বিভিন্ন স্কিমে দেওয়া হচ্ছে, আপডেট করা হচ্ছে? সেটা দেখে নিতে হবে। সাধারণ মানুষকে কি জানিয়ে কোনো চার্ট দেওয়া হয়েছে কি কি পরিষেবা সেখান থেকে মানুষ পেতে পারে? সেটা বাংলায় লিখতে হবে পরিষ্কার। জঙ্গলমহলে একটু সাঁওতালিতেও লিখতে হবে, বাংলাও লিখতে হবে, সাঁওতালিতেও লিখতে হবে। উত্তরবঙ্গে চা বাগানে বাংলাও লিখতে হবে, হিন্দিও লিখতে হবে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজও লিখতে হবে, যাতে তারা বুঝতে পারে। বাংলার বাড়ি 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার 1 পয়সাও যেন অন্য কোনো খাতে না যায়, এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে, তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব, এবং মে মাসে যাকে 60 দেবো, ডিসেম্বরে সে আরও 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল,
প্রায় 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদবাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব কর্মশ্রী ঠিকমতো হচ্ছে কিনা দেখতে হবে। আগে যেমন আমরা 100 দিনের কাজের হিসেব রাখতাম, এখন কি কর্মশ্রীর হিসেব আমরা রাখি? আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে, বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায়। আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ 100 দিনের কাজ করতেন, তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো, এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে, কোন জেলায় কত, পিএইচির যত কাজ হবে রাস্তায়, পিডব্লিউডির, পঞ্চায়েতের, ইরিগেশনের, কনস্ট্রাকশনের, ডেভেলপমেন্টের, বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে, আমাদের শ্রমিকদের কাজগুলো করান, আমাদের 100 দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান। কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা 100 দিনের কাজ করতেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তাই আমরা কর্মশ্রী চালু করেছি। এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই 2-3টে মিটিং করেছি, সিএস নিজেও 2-3টে মিটিং করেছেন। জল স্বপ্ন প্রকল্প কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর যতক্ষণ পুরনো অনগোয়িংগুলো শেষ না হবে আমি নতুন জমি কেনার টাকা দেব না। পাইপ পড়লে হবে না, পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে। আগে আমরা অনেক রাস্তা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিত, এখন দেয় না 3 বছর ধরে। সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয়, আমাদেরও 40% দিতে হতো, মেনটেনেন্সও আমাদেরই করতে হতো। 3 বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 25,000 কিলোমিটার রাস্তাঘাট করেছি। বাদবাকি আমি অনুরোধ করব ডিএমদের, যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা, ইমিডিয়েট ওটাকে, আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে, আপনারা কি করেন বলুন তো, কেউ কেউ পরিচিত আছে আপনাদের, তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করে। আমি করব কেন সেটা? আপনার পরিচিতদের কাজ তো আমি করব না। আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেওয়া দরকার, সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে উলগানাথন এটা আইডেন্টিফাই করে কাজটা করতে হবে। ম্যাম, ইয়েস ম্যাম। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপদা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার, কোনো কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুজেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন, আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব।
আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়, আর এখনও শীতটা পড়েনি। বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয়, ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। আমরা যে মার্কেটিং নিয়ে, আমরা প্রাইস হাইক নিয়ে টাস্ক ফোর্স যে মিটিং করতাম রেগুলারলি, সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে করছে। এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম, এটা ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে থেকে। দেখো শীতকালে তো সবজির দাম সবজি দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায়। সবজির দাম তো কমে, বাড়বে জি, কেন? জি। মজুতদারি করে রাখবে। হোর্ডিংয়ের বিরুদ্ধে পুলিশেরও টিম আছে, হোর্ডিং দেখার। হোর্ডিংয়ের কথা বলছি আমি। কি বলবো, হোর্ডিং করে রেখে দেয়, পরে দাম বাড়িয়ে যখন বাজারে পাওয়া যায় না তখন সেটা বেশি দামে বিক্রি করে। এই হোর্ডিং কোথায় কোথায় মানে প্রচুর মজুদ আছে, দেখে নিন তো কালোবাজারিদের কাছে, দেখে নিন, দেখে নিয়ে সেটা সুলভ বাংলায়, সুফল বাংলায় একদম ছেড়ে দিন। এটা কে দেখে? ইবি ডিপার্টমেন্ট, ম্যাম আমি বলছি ম্যাম, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কে দেখে? ম্যাম ডিজিইবি দেখেন ম্যাম। তিনি এখানে উপস্থিত আছেন? না এখানে নেই ম্যাম। এমনিতে ম্যাম আমাদের সুফল বাংলা আপনার নির্দেশ মতন আমরা 160 বাড়িয়েছিলাম, এখন 640 আছে। আর যেমন আপনি নির্দেশ দিলেন, আমরা জেলা থেকে সরাসরি সবজি কিনে প্রচুর আনাচ্ছি কলকাতায়, সবজি দাম সবটা অনেক কমে গেছে ম্যাম। আর টিমগুলো ভিজিট করছে কলকাতা, কয়েকটা জায়গায় সমস্যা ছিল, সেখানে সিপি সাহেব এবং কেএমসি থেকেও কিন্তু টিম পাঠিয়ে কন্ট্রোল করা হয়েছে ম্যাম। শীতকালে সবজির দাম কমে, এটা মাথায় রেখো। গ্রামের নিশ্চয়ই। চাষিদের থেকে সবজি কিনে বাজারে সাপ্লাই করো। সেটা করছি ম্যাম। 85 এখন সেন্টারে চলছে ম্যাম, এই বছর আমরা চালু করলাম। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কিছু এবং কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে, কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স। আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে, ওভার স্পিড করা যাবে না। যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে, যাতে না বাড়ে। প্রত্যেকটা রাস্তায়, এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে। রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের,
ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে। সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে। সেকেন্ড হুগলি ব্রিজটা কি কোনো রকম একটা ব্যবস্থা করা যেতে পারে না? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট এরা বসে, বিধাননগর পুলিশ কমিশনারেট বসে একটা ব্যবস্থা করতে পারে না? সেই সময় ট্রাকগুলো চলে, ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে, ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমি তোমায় বলছি যে কোনো দিন বড় ঘটনা ঘটে যাবে। প্লিজ টেক কেয়ার। আমি এটা আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, 5-6টা ওয়ে আউট বের করো। মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দাও। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি? কত লোক তার প্রয়োজনে, সবার তো 4 চাকা নেই, বা 4 চাকা থাকলেও সে অ্যালাউ নয়, 2 চাকাও অ্যালাউ নয়। তো লোকের রাত্রিরে বিপদে পড়লে ওষুধ কিনতে যাবে কি করে? হসপিটালে যাবে কি করে? রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? 2-1টা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। মা, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, এগুলো আমরা 40 কিলোমিটার স্পিড করে দিয়েছি সন্ধ্যে 7টা থেকে। তাহলে ভদ্রভাবে সবাই যাতায়াত করবে। আর যেসব জায়গাগুলো ফাঁক রয়ে গেছে এখনো, সেই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। ববি নেই, চলে গেছে, বাট আরবান ডিপার্টমেন্টের বিনোদ আছে এখানে নিশ্চয়ই। গুলাম আছি ম্যাম। কে আছে? গুলাম আলী ম্যাম। গোলাম আলী, তোমাদের লক্ষ্য রাখতে হবে, একবার ভিজিট করো ইয়েস ম্যাম। কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে। ইয়েস ম্যাম। পুলিশের সাথে কথা বলে সেটাকে ব্লক করতে হবে, ওকে ম্যাম। যাতে কোনো গাড়ি গড়িয়ে না পড়ে। ম্যাম। আমরা রাজ্যের প্রায় 10,000 স্কুলকে ডিজিটাল এডুকেশন শুরু করবার জন্য কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম দিয়েছি। সে কাজ কতদূর এগোলো? আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, যদি কাজ এখনও বাকি থাকে ইমিডিয়েট এটাকে শুরু করা। 2, আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, আমি বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে। তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে, তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না।
আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি, গরুর রচনা করার মতো। এটা তোমাদের বুঝতে হবে। প্রেসকে একটা খাইয়ে দিলাম, নিউজ দিতে হলো, এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয় না, নিউজ খাইয়ে দেয়। নিউজটা কি না, ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন, অমুক দিদি নিউজটা পাঠালেন, কেন সামনাসামনি বলতে হবে অসুবিধার কী আছে? আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে, ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না। গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায়। যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড, তাদের ব্যাকবোনটা একটু দুর্বল, আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা, এবং সেটা সত্য। এবার আমি আসবো পাট্টা বিতরণে। দু সালের পর থেকে সাধারণ মিলিয়ে সব মিলিয়ে মোট পাট্টা বিতরণ হয়েছে 6 লক্ষ। কৃষি ও গৃহ পাট্টা 2,13,000, নিজ গৃহ নিজ ভূমি পাট্টা 2,26,000-এর বেশি, চা পাট্টা 57,000, রিফিউজি রিলিফ পাট্টা 59,000, ফরেস্ট পাট্টা 37,000-এর বেশি, ফ্রিহোল্ড টাইটেল ডিড 290টি উদ্বাস্তু কলোনির প্রায় 59,000 পরিবার। এরা কি পাট্টা পেয়েছে বিবেক? হ্যাঁ ম্যাডাম, এগুলো হচ্ছে অ্যাচিভড ফিগার্স, এবং আমরা ম্যাডাম আপনাকে গত সপ্তাহে একটা নোট পাঠিয়েছি। 5,500 পাট্টা অলরেডি রেডি আছে। আপনার কনভিনিয়েন্ট ডেট পেলে রাজ্য স্তরের একটা আমরা অনুষ্ঠান করে দিয়ে দিতে পারি। এর বাইরেও প্রায় 10,000 পাট্টা এখন আন্ডার প্রসেস, মানে বিভিন্ন আন্ডার প্রসেস যেটা আছে রেডি করে দাও, একসাথে করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলো তো, উদ্বাস্তু কলোনিগুলো যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আমরা বলেছিলাম রেকগনাইজড হবে, হ্যাঁ সেটা কি রেকগনিশন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, অল রেফিউজি কলোনিজ হ্যাভ বিন রেকগনাইজড, এবং আমাদের এই কাজটা ম্যাডাম একেবারে শেষের দিকে। কয়েকটা জায়গায় যেখানে আমরা কিছু কিছু সংবাদ পাচ্ছি, যেমন কিছুদিন আগে বারুইপুর পেয়েছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেও দক্ষিণ 24 পরগনায় পেয়েছি। খুব দ্রুত সার্ভে করাচ্ছি এবং এগুলোকেও শেষ করার কাজ চলছে ম্যাডাম। কৃষ্ণনগরে অনেক উদ্বাস্তু কলোনি আছে নদিয়া জেলায়। হচ্ছে ম্যাডাম ওখানে। ওটা হচ্ছে? প্রায় হয়ে গেছে, যেটুকু রেসিডুয়াল কাজ বাকি আছে ম্যাডাম শেষ করার চেষ্টা চলছে। দেখে নাও। আর চা পাট্টা? আচ্ছা, চা পাট্টা ম্যাডাম যেটা বললাম, এই যে 10,000-এর কাজ চলছে ম্যাডাম, এর মধ্যে প্রায় 6,500 হচ্ছে চা পাট্টা। এতে কতগুলো ডিসিশন আছে পলিসি লেভেলে, যেটা আমি আপনার কাছে এসে নিয়ে নিলে ম্যাডাম খুব দ্রুত ওর একটা নিষ্পত্তি হবে। ওই কাজটা ওখানে সার্ভে করে রেডি আছে, আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতে ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে দেখো পারি। এগুলো তো 1 সেকেন্ড লাগে কথা বলতে। আমি চলে আসছি ম্যাডাম। এবার আমি আর ল্যান্ডে আর একটা কথা বলবো। তুমি তো একটা ভালো কাজ করেছিলে, অনেক বিএলআরওকে একসাথে র্যান্ডাম চেঞ্জ করে দিয়েছিলে। এখনও কই একটা সার্ভিলেন্স চলছে যে কারা কারা এখনও ইল্লিগাল জমি মিউটেশন করছে? যে করবে সে রিটায়ার করে গেলেও কিন্তু আমি ছাড়বো না। ম্যাডাম খুব স্ট্রং মেসেজ গিয়েছে আমাদের ওই প্রায় 750 জনকে ম্যাডাম দুটো আমরা খেপে ট্রান্সফার করেছি। আর ট্রান্সফারের বাদেও একেবারে চিহ্নিত করে কয়েকজনের যেটা বলে মানে এনফোর্সমেন্ট অ্যাকশন আর কি, মানে একজনকে তো কম্পালসারি রিটায়ারমেন্টেরও আপনার অনুমোদনের জন্য আমরা মানে অনুমোদন পেয়ে গেছি। মানে 3 বার ম্যাডাম ওর বিরুদ্ধে ডিপি হয়েছে, এবং বারবার করে সে কিন্তু ভুল করেই যাচ্ছে আর কি। ভুল করছে না, ইচ্ছা করে টাকা কামাচ্ছে।
তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? হয়েছে তাদের অ্যারেস্ট করাও, ম্যাডাম ম্যাডাম অ্যারেস্ট করে পুলিশ অ্যাকশন নিক, তবে তো হবে। সেটা হচ্ছে ম্যাডাম, এবং আমরা প্রায় 50 জনের এমন ডিপির একটা তালিকা তৈরি করেছি, সেটাও খুব দ্রুত যাতে ডিপি শেষ করে দিয়ে তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া যায় সেই কাজটাও চলছে। আপনার মেসেজটা খুব স্ট্রংলি গিয়েছে যে এইসব মানে কন্ট্রোলে আনতে হবে, চলবে না আর কি। ইল্লিগাল জমিয়ার যদি কেউ দিয়েছে, আর একটা বলি স্যান্ড পলিসি, মাইনিং পলিসি, কোল পলিসি, আর জয়গায় গাঁও তো তোমরা জানো যে অনেক ডলোমাইটও আছে, যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায়। সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি, তাহলে লিগাল টেন্ডার করে দিই, তাহলে তো অনেক টাকা আসে গভর্নমেন্টের, এবং জায়গাটাও লিগাল হয়ে যায়, অনেক লোক কাজও পায়। ঠিক সেমভাবে মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িগুলো কেউ কেউ করে খাচ্ছে। আমি 1 বছর ধরে বলছি এটা। মাছের ভেড়িগুলো, অনেকগুলো ফিশারিজ ডিপার্টমেন্টেরও ভেড়ি আছে, সেই ভেড়িগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না, এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে। ম্যাডাম, মাছের ভেড়ির ক্ষেত্রে বলি, আপনি একটা কমিটি অফ মিনিস্টার্স তৈরি করে দিয়েছিলেন, তো আমরা বিগত মানে 15 দিন আগেই একটা বড় মিটিং করেছি, সেখানে সমস্ত সিদ্ধান্ত আপনি যেগুলি বলেছেন যে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হবে, ফিশারিজ ডিপার্টমেন্ট তৈরি করবে, যেহেতু ফিশারিজ সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে বেশি, আর জেলা স্তরে এই কমিটি এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে সমস্ত নিলাম ইত্যাদি করবে, যাতে সমস্ত তথ্য ইত্যাদি ট্রান্সপারেন্টলি একটা জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। সেটা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে। আর এর আগে যে আপনি কথা বললেন অ্যাবাউট ল্যান্ড ইত্যাদি, ম্যাডাম, ওটাও বলছি যে সেখানেও আমাদের নজর খুব স্ট্রং রয়েছে, এবং যে যে জায়গাতে আমরা মনে করি রেভিনিউ আমাদের লস হতে পারে, লিক হতে পারে, আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করলেন ওই নদী কাটা, মাটি ইত্যাদি। বন্দনা ম্যাডামের সঙ্গে আমার মিটিং হয়েছে ম্যাডাম লাস্ট উইক, এবং আমরা ওদের সঙ্গে তথ্য বিনিময় করেছি যে আমি কোন কোন খাতে কী টাকা পাই, ল্যান্ড রেভিনিউ যেটা আমরা বলি, এবং তারা বিগত 2 বছরে এই যে কর্পোরেশন ম্যাডাম পুরো 5 হেক্টরের উপর যে সমস্ত এই নিলাম করার যে দায়িত্বটা পেল, এই পুরো ডেটা ম্যাডাম ম্যাচ হয়ে গিয়েছে, এবং আমরা চিফ সেক্রেটারিকেও জানিয়েছি আমরা কোন কোন জায়গায় এখন প্লাগ করতে চাইছি। 2-3টে জিনিস বেরিয়ে এসছে। যেমন বলি, ধরুন ম্যাডাম, কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে, খুব সায়েন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি, কিন্তু মাঝে যে 4-5 মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য, তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয়। ওই স্ট্যাক থেকে এখনও কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে, এবং ডিএলএলআরও আমাদের জানিয়েছেন এটাকে। বেশি হচ্ছে। হ্যাঁ, 3-4টে জেলা আছে ম্যাডাম, বীরভূম ওর মধ্যে পড়ে। এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে, কি কিউআর কোড, কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি, এটা এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে। বিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেবো যে এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আরো বাড়বে। রেশমি নেই আজকের মিটিংয়ে? এই রশ্মি, তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে? হ্যাঁ ম্যাম, আমরা আলোচনা করেছি, এবং আমরা এই যে ক্লিয়ারেন্সেসগুলো সব এক্সপেডিট করছি, গান্ধীও জানে, আমরা সব এক্সপেডিট করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো স্ট্রিমলাইন করে দিচ্ছি। পেরিয়ে যাচ্ছে আমাদের এখানে, ফেস্টিভ্যাল এত বেশি, বাই ইলেকশন আসলেই বলবে 30 জন অফিসার পাঠাও, অন্য স্টেটে ইলেকশন হলেই বলবে 40 জন পাঠাও, তারপরে নিজেদের স্টেটে ইলেকশন আছে, এমএলএ ইলেকশন, এমপি ইলেকশন, বাই ইলেকশন, এই করতে করতেই আমাদের অর্ধেক দিন হয়ে যায়। কাজ করার সময় থাকে আমাদের হাতে খুব কম। পলিসি যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা দুজনে মিলে বসে, তুমি আর বিবেক বসে কেন এটাকে সেটেল করছো না? হ্যাঁ ম্যাম, আমার মনে হয় বিবেক, তুমি নন্দিনী, রেশমিকে ডেকে নাও, সিএসও থাকবে সাথে, থেকে এটাকে ইমিডিয়েট সেটেল করো। ঠিক ম্যাম। আর জয়ন্তীটা আমি বললাম তার কারণ আমি অনেক দিন আগে গেছিলাম, দেখে এসছি, সেই জন্য আমি বললাম ওখানকার মানুষগুলো কাজ পেতে পারে। যদি পারমিশন দিলে একটা কথা বলবো। হ্যাঁ, ওই যে গভর্নমেন্টের রেভিনিউ ল্যাস হচ্ছে গ্রাম বাংলায়, কোনোটা 20 একর 15 একর সব সরকারি বিল আছে, খাল আছে,
কে বা কারা বিএলআরওর অনুমতি ছাড়াই কোনো রেভিনিউ আদায় হচ্ছে না, গভর্নমেন্টের বিরাট রেভিনিউ লস হচ্ছে, তারা কেউ দখল করছে। আর বিএলআর কাছে গেলে বললাম যে আপনি ফ্লেক্স টাঙিয়ে দিন, যেটা সরকারি বিল, সরকারি নয়নজলি, সরকারি ডোবা কি সরকারি খাল, এ দিয়ে সরকারের বহু আয় লস হচ্ছে। এটা যদি দয়া করে একবার দেখেন আমার ভালো হয়। বর্ধমানের ডিএম কে আছেন? আয়েশা। আমরা অলরেডি এগুলো সার্ভেতে দিয়েছি ম্যাডাম, আমরা শীঘ্রই সার্ভে করতে টেন্ডারে খাল, যাচ্ছি। বিল, পুকুর, বালি, স্যান্ড, মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম। গেছিল। ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও, এবং গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ ম্যাম। বিএলআরও কাজটা তো বিএলআরওকে করতে হবে। হ্যাঁ ম্যাম। গভর্নমেন্ট রেভিনিউ যাতে লস না হয় সেটা নজর রাখবে। হ্যাঁ ম্যাম। আমি বীরভূমের ডিএমকে ডাকছি, বিধান। ম্যাডাম, নমস্কার ম্যাডাম। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 205 ফিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যেভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে, আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কী করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। এবার আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো। ম্যাডাম, ইয়েস ম্যাডাম। চন্দ্রিমা, বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত? দিদি, এমনি তো হেলথ ডিপার্টমেন্টে আপনার যা যা আপনি নির্দেশ দেন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেগুলো খুব ভালোই সেটাকে ইমপ্লিমেন্ট করতে করে, কিন্তু ইন্টারনালি যেখানে সব বসে আছে যারা তারা সবসময় যে সব কাজ সঠিকভাবে করে, তারা মানে নিচের স্তর থেকে নিয়ে বলছি আমি, সেটাকে আরও একটু কন্ট্রোলের মধ্যে রাখা।
আর ডাব্লিউবি মেডিকেল সার্ভিস কর্পোরেশন, সেখানেও কিন্তু আরও তারাই তো বেশিরভাগ এইগুলো করে, মানে যেগুলো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো করে সেটাকেও আরও স্ট্রং করা। আমি মেডিকেল তাতে সার্ভিস কমিশনে কে আছে? আমি আছি। তুমি তোমার কিন্তু- পছন্দ মতো লোক নাও যারা তোমায় হেল্প করবে, এটা পছন্দ মতো অফিসার নাও। আপনি নির্দেশ দিলে সেটাই করব। না তুমি রিসাপেল করো। ঠিক আছে। মেডিকেলের রেফারেল এখনো কেন হচ্ছে? ম্যাডাম মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল, এখন অনেক কমে 3%-এর কাছে। 3% কেন হবে? ম্যাডাম আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে। ইয়েস ম্যাডাম। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। ইয়েস ম্যাডাম। পারফরমেন্স রিভিউ করো। ইয়েস ম্যাডাম। সেন্ট্রাল গভর্নমেন্ট 47 জনকে তাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? Yes, আমরা madam. কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না। ম্যাডাম আপনি ডিটেল আমরা কিন্তু ভুয়ো চিকিৎসা করেছে যারা ইয়েস ম্যাডাম। স্বাস্থ্য সাথীতে, ইয়েস ম্যাডাম। কি অ্যাকশন নিয়েছো? ম্যাডাম অলরেডি একজন তো আমি শুনেছি একটা অপারেশন 3টে হসপিটাল দেখিয়েছে। ইয়েস ম্যাডাম আমরা অলরেডি শোকজ করে ডিসিপ্লিনারি প্রসিডিংসগুলো করা হচ্ছে কয়েকটা লোকের না, কিন্তু। এগুলো নামগুলো তো আমাদের জানাবে, লেট দ্য পিপল শুড নো। ইয়েস ম্যাডাম। 3টে কেস দেখিয়েছে, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে 3 জায়গায়, একই সময়ে, একই নামে, একই দিনে। ইয়েস ম্যাডাম আমরা কয়েকটা কেসগুলো ধরেছি, কয়েকটা নার্সিং হোম বন্ধ হয়েছে, কয়েকটা ডক্টরদের এগেনস্টে ম্যাডাম অ্যাকশন হয়েছে, আমি ডিটেল লিস্টটা পাঠাচ্ছি ম্যাডাম। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, ইয়েস ম্যাডাম। মেডিকেল কলেজগুলো আছে, সুপার স্পেশালিটি আছে, ইয়েস ম্যাডাম। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মনিটরিংয়ের কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, নেই গল্প ম্যাডাম। গুঞ্জন, ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আরেক দিকে। না ম্যাডাম আমরা কিন্তু ম্যাডাম আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে সিনিয়র অফিসার্স আর অল ডিপ্লয়েড ইনক্লুডিং মি, আমরা কিন্তু ম্যাডাম যাই ফিল্ডে যাই, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে মেডিকেল কলেজ অবধি প্রত্যেকটি কাজের কিন্তু মনিটর করা হয়। আমাদের খুব সুন্দর একটা কম্পিউটারাইজ সিস্টেম দিও, কোন ডক্টর কত অপারেশন করলো, কত ছানি। আমি ওটা বলছি না, আমি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ইয়েস ম্যাডাম সেখানে কিন্তু ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম ওগুলো সব করা হয় আরো জোরদার করতে হবে, কিন্তু ম্যাডাম করা হয়। আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অবধি কিন্তু আমাদের কি কাছে। সিস্টেমে করো একটু জানিয়ে তো চন্দ্রিমা, তুমি দেখে নিয়ে আমায় বলো তো। ইয়েস ম্যাডাম আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো, কোন রোগী দাওয়া নিল, পুরো তথ্য কিন্তু থাকে, সেটাকে আমরা মনিটর করি। ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয়। প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান অ্যাভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের অ্যাভারেজ মান্থলি ওপিডি ফুটফল মতলব ওই সব থেকে ছোটো জায়গাতেও কিন্তু 881 জন অন অ্যান অ্যাভারেজ এখন যায়। ও তার মধ্যে 750-র কাছাকাছি পেশেন্ট কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিভার এই দাওয়াগুলো পায়। কেন ওখানে স্বাস্থ্য ইঙ্গিত যেটা ম্যাডাম আপনি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন সেটাও থাকে। ডেইলি প্রায় ম্যাডাম 85,000-এর কাছাকাছি মানুষ শুধু টেলিমেডিসিন থেকে পরিষেবা এখন পাচ্ছে। এটা ভারতবর্ষে। সন্দেশখালিতে যেটা বলে এসছি সেটা প্রসেস করছো তো ম্যাডাম? সন্দেশখালিতে যেটা বলে এসছি। ইয়েস ম্যাডাম ওটা 30 বেড থেকে 60 বেড করা অলরেডি আমরা প্রসেসগুলো আরম্ভ হয়েছে। ওখানে একটা 60 বেডেড হসপিটাল অ্যালং উইথ দ্য সিজেরিয়ান সেকশন করে হসপিটাল যে করা হবে সেটা করা হচ্ছে ম্যাডাম। অপারেশন থিয়েটার সহ। অপারেশন থিয়েটার সাথে ওখানে আমাদের সিজেরিয়ান সেকশন মানে এই যেটা কমপ্লিকেটেড ডেলিভারি, যেহেতু দ্বীপ এলাকা অনেক দূর আসতে বসিরহাটে আসতে হয়, সেটা প্রবলেম হয়, সেজন্য ওখানেই করা হবে ম্যাডাম। কয়েকটা দ্বীপ এলাকার ওটাকে খুব উপকৃত। বসিরহাট সাব ডিভিশন আছে না? বসিরহাটে বসিরহাট সাব ডিভিশন যেটা আমি তোমায় বলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা জেলাটা খুব বড়। সাউথ 24 পরগনা যদিও তোমায় বলতে পারি জলের দিকে আছে পাথর প্রতিমা, তোমার নাম বকখালি ওদিকটার নামখানা কিছুটা,
কিন্তু উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এগুলো টোটালটাই জল পেরিয়ে আসতে হয়, মানে জিওগ্রাফিক্যালি। বসিরহাটের একটা সাবডিভিশন যদি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের মাঝখানে করে দেওয়া যায় একটা ভালো জায়গা দেখে, কথা বলো, ডিএম এবং 2জন এমএলএ আছে, লেট দেম টক, কথা বলে সিদ্ধান্ত নিয়ে যদি একটা সাবডিভিশন করে দিতে পারো। সাবডিভিশনের মানে যেহেতু সাবডিভিশন আছে, বসিরহাট সাবডিভিশন আছে, কিন্তু ওটা আর একটা সাবডিভিশন টাইপের করে দিতে পারো, তাহলে ওদের কিন্তু বসিরহাটে আসতে অনেক খরচা হয়, অনেক কষ্টও হয়, এটা ওদের পক্ষে অনেক সুবিধে হতে পারে। তাতে ওরা ওদের যে পরিচয়পত্র থেকে শুরু করে, ওদের যে ইনস্টিটিউশন ডেলিভারি থেকে শুরু করে, ওদের যে ডক্টর ফেসিলিটিস থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস থেকে শুরু করে, পড়াশোনার ফেসিলিটিস থেকে শুরু করে, এগুলো সব কিন্তু ওরা পেতে পারে। আর একটা তুমি দেখে নাও পাঠানখালির ওদিকটা, যেটা হচ্ছে তোমার পাথর প্রতিমা আর এর মাঝখানে পড়বে, পাথর প্রতিমা গোসাবা, এই দুটোকে কেন্দ্র করে সেম মেথড শুড বি অ্যাপ্লাইড টু দেয়ার অলসো, কারণ ওদেরও জল পেরিয়ে আসতে অনেক দূরে দূরে জায়গা। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। পুলিশ কি করছে? কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে ডাকো, কুচবিহার ডিএমএসপি অরবিন্দ। ম্যাম নমস্কার ম্যাডাম। কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে বিজেপি যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম, লোকাল ওরা কে ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব, ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা আমরা তোমাদের একটা কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে, সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার, অ্যান্ড সিএসকেও। যা ইচ্ছে হয়েছে কী করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না। পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না।
এরকম কিছু হলে আমাকে জানাবে তো ডাইরেক্ট। ডিএমকে একটা ইনফরমেশন দেবে, এসপিকে একটা ইনফরমেশন দেবে, দিয়ে আমায় জানাবে। আমি সিএসকে বলবো যে আমাদের বন্দনা এখানে আছে, রাজেশও আছে, এমএসএমই সেক্টরে আমরা কর্মসংস্থান তৈরিতে নাম্বার 1, আইটি সেক্টরও ভালো চলছে এবং আমাদের অনেকগুলো বিগ ইন্ডাস্ট্রিও আসছে। সেগুলো একটা মনিটরিং করে দেখে আমাদের এমএসএমই সেক্টরেই এখন প্রায় 1,30,00,000 লোক কাজ করছে। ট্যুরিজমেও অনেকে কাজ পাচ্ছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কোন ডিপার্টমেন্ট কাকে দিয়ে কাজ করাচ্ছেন বা নতুন করে কর্মসৃষ্টি করছেন সেটা কিন্তু আমাদের জানাচ্ছেন না, ফলে আমরা জানতে পারছি না। এছাড়াও দেউচা পাঁচমি, তুমি তো যাচ্ছ কালকে, শেল গ্যাসটা প্রসেসে আছে, ঠিক আছে। অশোকনগরের তেলটাও তো আমরা ক্লিয়ার করেছি জায়গা মনে হয়, হ্যাঁ, শুধু একটা কন্ডিশন দিয়েছি, প্রসেসে আছে। রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী, এটা অলরেডি আমাদের ক্লিয়ারেন্স আছে, 72,000 কোটি টাকার প্রকল্প, হাজার হাজার ছেলেমেয়ের, লক্ষাধিক ছেলেমেয়ের কাজ হবে। এটা কোন পর্যায়ে আছে দেখে নিতে হবে বিজিবিএসের আগে। সিলিকন ভ্যালি তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, ওখানে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমি রাজীব কুমারকে বলেছি ভাঙড়ের বর্ডারে একটা পোস্টে করে দিতে। আর তাজপুরে সমুদ্র বন্দরটা দেখো, যদি না হয়ে থাকে তাহলে দরকার হলে আমাদের গ্লোবাল টেন্ডার করতে হবে, লিগাল ওপিনিয়ন নিয়ে নাও। আর তাছাড়াও আমাদের অমৃতসর ডানকুনি পণ্য করিডর এবং আমরা যেটা 6টা ইকোনমিক করিডর করব বলেছিলাম, সেগুলো কোন পর্যায়ে আছে। এটা ইন্ডাস্ট্রির একদিন মিটিং ডেকে এবং ইন্ডাস্ট্রিয়াল হেড যারা আছে তাদের চেম্বার্সগুলোকে ডেকে, সব চেম্বার্সকে সবাইকে ডাকার দরকার নেই, 2-3 জন করে ডাকলেই হবে, যারা পজিটিভ, যারা গিয়ে জিনিসটা ক্যান্সেল করবে না, জিনিসটাকে প্রোটেকশন দেবে, বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের হেড আছে তাদের। আমার চোখের সামনে এখন আছে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরটাকে সকলকেই ভালোভাবে করতে হবে। তুমিও কিন্তু সেই সময় ওখানেই থাকবে পুরো, এবং আরও 2-1 প্রিন্সিপাল সেক্রেটারিকে সিএস ঠিক করে দিই। পুলিশের টিম তো আমি ঠিক করে দিয়েছি অলরেডি, মিনিস্টারদের টিমও ঠিক করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা কলকাতাটা কলকাতা পুলিশ দেখে নেবে, সেখানেও কাউকে পোস্টিং দেবে। ফায়ার ব্রিগেডেও যাতে কোনো প্রবলেম না হয়, সুজিত ওদিকটা থাকলেও ফায়ার ব্রিগেডের কেউ একজন এখানে সঞ্জয় দেখে নেবে ভালো করে ফায়ার ব্রিগেডের দিকটা। জগমোহনও আছে, ফায়ার ব্রিগেডেই আছে। জগমোহন কোথায় আছে এখন? ম্যাম সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সে আছে। আর ফরেস্টটাও ভালো করে দেখে নিতে হবে, হাতির পাল বাড়ছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে। মনোজ আগরওয়াল, ফরেস্টটাকে টেক কেয়ার করতে হবে ভালো করে। হাতির পাল বাড়ছে যেখানে, গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা একটা খালের মতো করে দিতে পারি তো। হ্যাঁ ম্যাডাম, আমরা ম্যাডাম চিহ্নিত করেছি 7টা করিডর। বলবার দরকার নেই, হ্যাঁ ম্যাম, তুমি সিএস এর সাথে একটু বসে নিও, প্ল্যানিং করা আছে। এমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আমাদের কতটা ক্রিয়েশন হয়েছে, কতটা ক্রিয়েট হতে যাচ্ছে এই নতুন শিল্পগুলো গড়ার পরে। তাছাড়াও শালবনীতে আমাদের একটা কেস মনে হয় কোর্টে পড়ে আছে, সেটা নিয়ে বিবেক তুমি আমার কাছে আজকে একবার আসবে, একটু কথা বলে নেব। তাছাড়াও আমাদের শেল গ্যাসের কেসটা মনে হয় ক্লিয়ার আছে, আর ইকোনমিক করিডোরগুলো নিয়ে দেখতে হবে। আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে বাবুল? আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে নিউ? না দিদি, মোটামুটি যেগুলো যেগুলো ছিল সব কটার ফলো আপ হচ্ছে। একটা খালি একটা 50-এর জায়গা রয়েছে যেটা কাজ এখনও শুরু হয়নি, সেটা আমরা কথা বলছি রিলায়েন্সের। ওইটা একমাত্র আমরা একটা মানে জায়গায় পৌঁছতে পারিনি, বাকি সব কিন্তু যা যা মোটামুটি আমাদের আছে সেগুলো হচ্ছে। আর ইনফোসিসের চারদিকের ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল সেটাও করে দেওয়া হয়েছে। উইপ্রো আর টিসিএসও ভিজিট করে ওরা যা যা নতুন নতুন চাইছে সেগুলো করে দেওয়া হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ কেএমসি।
সিএবি একটা জায়গা নিয়েছিল খেলনগরীতে, যেটা হচ্ছে ডুমুরজলায়। ডুমুরজলায় তো এমনিতে আমি অ্যাস্ট্রো ট্যাপ দেখে এসেছি, আমি ভালোভাবে মাঠগুলো তৈরি হয়েছে জায়গাগুলো। সিএবি জায়গাটা চাইছে একটা স্টেডিয়াম করার জন্য, ওদের জন্য তো জায়গাটা রাখা হয়েছে। এটা কি হিটকোর আন্ডারে আছে দ্বিবেদী? হ্যাঁ, ওটা ওই ইটকো ছিল, ওখান থেকে ওরা এখন ওই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছো ডুমুরজলাটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছো? হ্যাঁ, তার একটা কারণ, ওখানে একটা জয়েন্ট মিটিং হয়েছিল। না 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 না, ডুমুরজলাটা তোমাদের আন্ডারে নিয়ে নাও। ওরা পারবে না, কারণ ওখানে খেলনগরী, ওখানে নানা রকম খেলাধুলা হবে। সিএবি স্টেডিয়াম হলে ওখানেও পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু। ওটা হাওড়া এক পাশে, ডুমুরজলার একদম নবান্নর পাশে হবে না, ওটা হিটকোর কাছেই রেখে দাও। ইট শুড বি ট্রান্সফার টু হিটকো। সিএস ক্যাবিনেট মিটিংয়ে করে নাও এটা। ম্যাডাম আপনার পারমিশন পেলে একটা জিনিস, অ্যাজ এ মানে হিটকোর ব্যাপার, ওই খেলনগরীর ব্যাপারে স্পোর্টস মিনিস্টারকে মাঝে মাঝেই কনসাল্ট করে দেবে। দিদি একটা কথা বলবো পারমিশন দিলে? বলো। বা আমাদের জিসিসি পলিসিটা হয়ে যাওয়াটা খুব দরকার। ওটা সব রেডি আছে ফাইলগুলো, রাজীবজিও খুব অ্যাগ্রেসিভলি ওটা দেখছেন। ওইটা হয়ে আমরা গেলে, দেখছি। হ্যাঁ, ওইটার সেমিকন্ডাক্টর পলিসি, এই দুটো আমাদের খুব না না, ইম্পর্টেন্ট। ও দুটো তো হবেই। খুব তাড়াতাড়ি ওটা হয়ে গেলে খুব ওটা ভালো হয়। অলরেডি ইট ইজ অন প্রসেস, হয়ে যাবে খুব ঠিক আছে, তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়াও আমাদের উৎসব, মরশুম, পৌষ মেলা, বিভিন্ন সরস মেলা, সেলফ হেল্প গ্রুপের মেলা, কৃষক মেলা, শ্রমিক মেলা সবই চলছে। এরপর আসবে বই মেলা, জেলায় জেলায় বই মেলা। আর এই সুযোগে কিছু দুষ্কৃতী বাইরে থেকে আসছে, অন্য একটা দিকে নজর দিতে গিয়ে আর একটা দিক খালি হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, একটা চোখ থাকবে এদিকে আর একটা চোখ থাকবে ওদিকে। আমরা কেন বলি ভগবানের তৃতীয় নেত্র আছে, মানুষের নেই? মানুষের তৃতীয় নেত্রটা হচ্ছে মানুষের ভিশন। এটা যারা প্রশাসনে কাজ করে, তৃতীয় নেত্র তাদের একটা থাকা দরকার, যেটা এই আজে বাজে কাজগুলোর দিকে নজর রাখবে। আমরা করি কি, একটা বড় কাজে বেশি টাইম দিয়ে ফেলি, ফলে বদমাশ লোকেরা এই সময়টা কাজে লাগায়। আজকেই প্ল্যান করে করতে হলো মার্ডার, তার কারণ হচ্ছে কালকে 1 জানুয়ারি গেছে, লোকে এখন নতুন বছরের মুডে আছে। এই সময়টা ভয়াবহ মাথায় রাখবে। তেইশে জানুয়ারি আছে আমাদের, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস সব জায়গায় পালিত হবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, আমরা অবশ্য কলকাতা স্টেটেরটা পালিত করব। আর বিবেকানন্দের জন্মদিবস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট পালিত করবে। আর 26শে জানুয়ারি তো হয় প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি গান্ধীজির তিরোধান দিবস, তাছাড়াও 5 এবং 6 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিজিবিএস। এই পর্যন্ত এখন বলে রাখলাম, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, সব দিকটাই নজর দিতে হবে। এবং কতগুলো পাওয়ার সেক্টরও আসছে, শান্তনুকে এটা দেখে রাখতে হবে, কারণ অনেক লোক বসে আছে তো খাবার জন্য, ভাত খাবার জন্য নয়। আমরা চাই ভাত খাবার লোক বেশি কাজ পাক।